গুড মর্নিং স্টুডেন্ট। অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে তোমাদের সপ্তম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় কম্পিউটার ফাইল ও তার প্রয়োগ পদ্ধতি নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো এবং অবশ্যই ঘরে আছো। আজকের অধ্যায়ে যে বিষয়বস্তু আমরা আজকে শুরু করব সেটা হলো ডাইরেক্টরি, ফাইল, ফোল্ডারের ধারণা, কিভাবে ডাইরেক্টরি, ফাইল এবং ফোল্ডার আমরা তৈরি করতে পারি এবং তৈরি করার পর কিভাবে আমরা সেগুলোকে কম্পিউটারে বিভিন্ন ডিস্ক ড্রাইভে দেখতে পারি। তো এই বিষয় নিয়ে আজকে আমরা ক্লাস শুরু করব। তাহলে এসো আমরা এবার ক্লাসে মনোযোগ দিই। এই হলো আজকের তোমাদের অধ্যায়ের বিষয়বস্তু। আমি আগেই উল্লেখ করলাম ৬ নম্বর অধ্যায়ের যে বিষয়বস্তু সেটা হলো কম্পিউটার ফাইল ও তার প্রয়োগ পদ্ধতি। তো কম্পিউটারে বিভিন্ন কাজ করতে হলে একজন কম্পিউটার ব্যবহারকারীর যে সামান্যতম বিষয়গুলি সম্পর্কে প্রাথমিক ধারণা থাকা প্রয়োজন সেগুলো হলো ফাইল, ডাইরেক্টরি, ফোল্ডার সম্পর্কে সম্যক ধারণা এবং এই বিষয়গুলির বিভিন্ন প্রকার প্রয়োগ পদ্ধতি, যেমন ফাইল তৈরি করতে হয় কিভাবে, ফাইলের নাম পরিবর্তন হয় কিভাবে, ফাইলকে কপি করা হয়, ফাইল এবং ফোল্ডারের মধ্যে কি পার্থক্য, ফোল্ডার কাকে বলে, ডাইরেক্টরি কাকে বলে, এগুলো কোন অপারেটিং সিস্টেম ইন্টারফেসে আমরা ব্যবহার করি বা বলতে পারি, এই সমস্ত বিষয় নিয়েই বিস্তারিতভাবে আজকের ক্লাস শুরু করছি। তো আজকে আমরা প্রথমের কিছুটা অংশ আমরা শুরু করব অনলাইন ক্লাসে। তো আমরা চলো প্রথমেই ডাইরেক্টরি কি সেটা বুঝে নিই। ডাইরেক্টরি সিইউআই অর্থাৎ ক্যারেক্টার ইউজার ইন্টারফেস, কখনো কখনো আমরা কমান্ড ইউজার ইন্টারফেসও বলে থাকি। কেন কমান্ড ইউজার ইন্টারফেস? আমরা আগেই তোমাদের জানিয়েছিলাম MS DOS হলো এক ধরনের সিইউআই ভিত্তিক অপারেটিং সিস্টেম, যে অপারেটিং সিস্টেমে কমান্ড মনে রেখে রেখে আমরা বিভিন্ন ধরনের কাজ করতাম। তো এই ইন্টারফেসের অন্তর্গত অপারেটিং সিস্টেম হলো MS DOS এবং লিনাক্স। এখন কম্পিউটারে আমরা যে অপারেটিং সিস্টেম ব্যবহার করছি উইন্ডোজ, তা হলো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা GUI ভিত্তিক অপারেটিং সিস্টেম। উইন্ডোজ ছাড়াও আমরা লিনাক্স নামক একটি অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকি। তো এর আগে তোমাদের উইন্ডোজ 7 উইন্ডোজ অপারেটিং সিস্টেম 7 এখানে বলেছিলাম যে উইন্ডোজের বিভিন্ন সংস্করণ 95, XP, 2007, 2008 ইত্যাদি MS DOS অপারেটিং সিস্টেম দ্বারা কম্পিউটার পরিচালনা করা হতো এর আগে, যখন GUI অপারেটিং সিস্টেম আবিষ্কার করা হয়নি। তো MS DOS অপারেটিং সিস্টেমে অসংখ্য ফাইল সমূহ একটি নামাঙ্কিত আধার বা ক্ষেত্রে সঞ্চিত রাখা হয়। এই ক্ষেত্রগুলোকেই বলা হয় ডাইরেক্টরি। তাহলে আমি কি বললাম? MS DOS অপারেটিং সিস্টেমে অর্থাৎ CUI অপারেটিং সিস্টেমে যে সমস্ত ফাইলগুলোকে আমরা তৈরি করি সেই ফাইলগুলো একটি নামাঙ্কিত আধার বা ক্ষেত্রে সঞ্চিত রাখা হয়, যাই হলো আমাদের এই ডাইরেক্টরি। বোঝা গেল? এবারে আমরা সেই ডাইরেক্টরি তৈরির পদ্ধতিটা বুঝে নেব, কিভাবে আমরা কোন ইন্টারফেসে ডাইরেক্টরি তৈরি করি। তো প্রথমেই আমি ডাইরেক্টরি তৈরি করার জন্য দেখো ছবি আকারে আমি পরে আসছি, আগে আমি বিষয়টি বলে দিই। উইন্ডোজ 7 পরিবেশে কমান্ড প্রম্পট থেকে ডাইরেক্টরি কিভাবে আমরা তৈরি করি, তার আগে কম্পিউটার যখন উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চালু আছে আমাকে কি করতে হবে? কম্পিউটারকে CUI অপারেটিং সিস্টেমে চালু করতে হবে। এটা চালু করার জন্য কি করতে হবে, কিভাবে করতে হবে দেখো আমি বলে দিচ্ছি। দেখো স্ক্রিনে একটা তোমরা ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটা বুঝলেই কিভাবে আমরা উইন্ডোজ 7 পরিবেশে কমান্ড প্রম্পট থেকে ডাইরেক্টরি তৈরি করতে পারবো তার জন্য একটা পদ্ধতি আমি বলে দিচ্ছি। প্রথমে আমাদের দেখে নিতে হবে কমান্ড প্রম্পটে প্রবেশ কিভাবে করতে হয়। দেখো এখানে স্ক্রিনে যে ছবি আছে, কম্পিউটার যে স্টার্ট বাটন,
এই স্টার্ট বাটনে যদি মাউস ক্লিক করা হয় তাহলে অল প্রোগ্রামস এর তালিকা থেকে অ্যাক্সেসরিজ বলে একটি অপশন আমরা দেখতে পাবো এবং সেখানে ক্লিক করতে হবে। অ্যাক্সেসরিজ এ ক্লিক করলেই এই রকম একটি টোটাল মেনু আমরা দেখতে পাবো, যেখানে দেখো এখানে গোল করা আছে কমান্ড প্রম্পট। এই কমান্ড প্রম্পটে ক্লিক করতে হবে। কমান্ড প্রম্পটে ক্লিক করলে আমরা কি করতে পারবো, MS-DOS পরিবেশে প্রবেশ করতে পারবো। এবার MS-DOS পরিবেশে প্রবেশ করব কখন, কি করে বুঝবো? তো আমরা পরে স্ক্রিনে একটা ছবি দেখতে পাবো। কমান্ড প্রম্পটে ক্লিক করলে আমরা কম্পিউটার স্ক্রিনে এই রকমের একটি ছবি দেখতে পাবো। তাহলে আমরা বুঝতে পারবো যে এবার আমরা MS-DOS ইন্টারফেসে প্রবেশ তৈরি করে ফেলেছি। এবার তারপরের ধাপে আমরা ডাইরেক্টরি তৈরি করার বিষয়টি জেনে নেব। স্ক্রিনে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। দেখো এটা হচ্ছে MS-DOS পরিবেশের একটি কম্পিউটার স্ক্রিন, যেখানে আমরা সি চিহ্নটি দেখতে পাবো, যার পাশে একটি ব্লিঙ্কিং লাইন দেখা যাবে যেটাকে কার্সার বলা হচ্ছে। এখানে ছবিতে বোঝা যাচ্ছে না, কিন্তু লেখার শেষে এইরকম একটি কার্সার দেখা যাবে যেটা সবসময় ব্লিঙ্ক করবে এবং এই চিহ্নটির মাধ্যমে আমরা কিবোর্ড থেকে বিভিন্ন রকমের লেটার টাইপ করতে পারবো। তো MS-DOS প্রম্পট বলা হয় একে, ব্লিঙ্কিং লাইনটিকে কার্সার বলা হয়। তো সি ড্রাইভে সি প্রম্পটে আমরা MD লিখে গ্যাপ দেওয়ার পর কোনো নাম দিলে সেটা কি হয়, সেই ডাইরেক্টরি তৈরি হয়ে যায়। MDর পুরো কথা হচ্ছে মেক ডাইরেক্টরি। তাহলে এসো আমরা এই স্ক্রিনের উপরই কিভাবে ডাইরেক্টরি তৈরি করতে হয় সেটা আমরা দেখে নিই। এখানে দেখো সি ড্রাইভে যদি আমি MD লিখি, লেখার পর একটা নাম দিই যে কোনো স্পেস দিয়ে MD মডেল, তারপর আমি কি করলাম, কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করলাম। দেখো এখানে লেখা আছে MD স্পেস মডেল, এন্টার বাটন প্রেস করলাম। তার ফলে কি হলো, MS-DOS পরিবেশে সি ড্রাইভে, কম্পিউটার সি ড্রাইভে মডেল নামক একটি ডাইরেক্টরি তৈরি করা হলো। এই হচ্ছে MS-DOS পরিবেশে কোনো নতুন ডাইরেক্টরি তৈরি করার পদ্ধতি। ডাইরেক্টরি কাকে বলে, ডাইরেক্টরি কিভাবে MS-DOS পরিবেশে তৈরি করা যায় আমরা জানলাম। এবারে আমরা আসব ফাইল বিষয়ে। ফাইল কি? ফাইল বলতে আমরা কি বুঝি? ফাইল বলতে বুঝি কিছু তথ্য সম্বলিত একটি ডকুমেন্টস। একটি ফাইলে আমরা বিভিন্ন তথ্য লিখে তাকে একটি নাম দ্বারা প্রকাশ করা হয়। তো কেন, আমরা যদি কোনো টপিক তৈরি করি, ডকুমেন্ট তৈরি করি, মনে করো আমি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটি প্যারাগ্রাফ কম্পিউটারে লিখবো, এবং এই প্যারাগ্রাফটা যে লিখলাম, লিখে আমি কোথায় রাখলাম কম্পিউটারে, কি নামে রাখলাম, যদি এটা না করি তাহলে পরবর্তীকালে এই লেখাটিকে আমি আর খুঁজে পাবো না। তো আমরা এই জন্য কোনো একটি বিষয়কে, কোনো তথ্যকে আমরা একটি নাম দ্বারা প্রকাশ করে রাখি। তো এই ফাইলের দুটি নাম থাকে। ফাইলের দুটি নাম কি কি? একটাকে বলা হচ্ছে, দেখো, প্রাইমারি। ফাইলের দুটো নাম, একটা হচ্ছে প্রাইমারি এবং দ্বিতীয়টাকে বলা হচ্ছে সেকেন্ডারি। তাহলে কি দেখলাম আমরা, ফাইল নামের দুটো অংশ, একটা হচ্ছে প্রাইমারি, দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ডারি। সেকেন্ডারি নামের আরেকটি নাম আছে, অপর নাম আছে, সেটাকে বলা হয় এক্সটেনশন নেম। যে কোনো ইংরাজি অক্ষর A থেকে Z পর্যন্ত এবং সংখ্যা 0 থেকে 9 দ্বারা ফাইলের নাম আমরা দিতে পারি। এই হচ্ছে ফাইলের বিষয়। তাহলে আমরা কিছু ফাইলের উদাহরণ এখানে দেব এক্সটেনশন সহ, যেগুলো কম্পিউটারের সিস্টেম ফাইল। এই ফাইলগুলো ছাড়া কম্পিউটার বিভিন্ন সিস্টেম চলে এবং যেগুলো অবশ্যই কম্পিউটারে প্রয়োজন আছে। আগেই আমি উল্লেখ করলাম একটি ফাইলের দুটি অংশ, প্রাইমারি এবং সেকেন্ডারি। তো প্রাইমারি ও সেকেন্ডারি নামের মাঝখানে একটি ডট চিহ্ন ব্যবহার করা হয়, কারণ দুটো বিষয়কে আলাদা করার জন্য। ডটের বাম দিকের অংশটা হচ্ছে প্রাইমারি নেম আর ডান দিকের অংশটা হচ্ছে সেকেন্ডারি নেম। আমি একটা উদাহরণ লিখে বোঝাচ্ছি তোমাদের। দেখো, আমি যদি কোনো
একটা ফাইল কম্পিউটারে সেভ করি স্টুডেন্ট নাম দিয়ে, স্টুডেন্ট, তাহলে কি হবে ডট exe। তাহলে দেখো এই যে স্টুডেন্ট হলো প্রাইমারি নেম, তার মাঝে একটা ডট, আর exe হলো সেকেন্ডারি নেম। তো এটা exe এর পুরো নাম হচ্ছে এক্সিকিউটেবল ফাইল। কম্পিউটার একটি সিস্টেম ফাইল, যে এক্সিকিউটেবল ফাইল ছাড়া কোনো সিস্টেম কম্পিউটারে চলতে পারে না। তো এইরকম কিছু এক্সটেনশন নেম আমরা উল্লেখ করব, তোমরা ভালোভাবে খাতায় এগুলো লিখে নেবে। exe প্রথমটা হচ্ছে এক্সিকিউটেবল, পুরো নাম sys, sys যেটা পুরো নাম হচ্ছে সিস্টেম, .com, com যেটার পুরো নাম হচ্ছে কমান্ড। এগুলো হচ্ছে সাধারণত কম্পিউটার সিস্টেমের বিভিন্ন ধরনের ফাইল এবং তার এক্সটেনশন নেম। এবারে আমরা কম্পিউটারে যে সমস্ত ফাইলে আমরা কাজ করি, যে সমস্ত ফাইল তৈরি করি, ডকুমেন্ট তৈরি করার পর ফাইল নাম দিই, সেই ফাইলগুলো কি কি এবং সেই ধরনের ফাইলগুলোর এক্সটেনশন নাম কি হয় সেগুলো আমাদের জেনে রাখা ভালো। দেখো স্ক্রিনে তোমরা কিছু ফাইল দেখতে পাচ্ছ, নাম উল্লেখ করা আছে। প্রথমটা হচ্ছে এবিসি হাই স্কুল, দ্বিতীয়টা মাই প্রজেক্ট, তৃতীয়টা হচ্ছে স্কুল, চতুর্থটা হচ্ছে টেক্সট ডকুমেন্ট। তো আমরা যখন কম্পিউটারে কোনো ডকুমেন্টস তৈরি করি বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে, তখন আমরা এইরকম নাম দিয়ে ফাইল সেভ করে রাখি। তো আমরা প্রথম ব্যাখ্যা করি। প্রথমে দেখো এবিসি হাই স্কুল নামে যে ফাইলটি আছে সেটা হচ্ছে এমএস ওয়ার্ডের একটি ফাইল, এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ডের একটি ফাইল, এমএস ওয়ার্ডের ফাইল আমরা আইকন থেকে এটা বুঝতে পারি যে এমএস ওয়ার্ডের ফাইল। তো এইরকম এমএস ওয়ার্ডের যদি আমরা কোনো নাম দিই, সাপোজ এখানে নাম দেওয়া আছে এবিসি হাই স্কুল একটা ফাইলের নাম, তাহলে এই ফাইলের সঙ্গে কম্পিউটার তার সিস্টেম অনুযায়ী আরেকটি এক্সটেনশন নাম যোগ করে নেয়। সেই এক্সটেনশন নামটা কি? দুই রকম হতে পারে এমএস ওয়ার্ডে। দেখো 2007 অপারেটিং সিস্টেমের সঙ্গে আমরা যে এমএস ওয়ার্ড ব্যবহার করছি, সেই এমএস ওয়ার্ডের একরকম এক্সটেনশন নেম, তার আগের ভার্সনগুলো যেভাবে আমরা ব্যবহার করেছি 1995 থেকে 2003 পর্যন্ত, সেই ভার্সনগুলোর এক্সটেনশন নেম আর এক রকমের। সেটা কি আমরা দেখে নেব। বর্তমানে যে এমএস ওয়ার্ড 2007 আমরা ব্যবহার করি তার এক্সটেনশন নেম হচ্ছে DOCX, ডক্স। আর 2007 আগে অর্থাৎ 95 থেকে 2003 পর্যন্ত যে এমএস ওয়ার্ডের ডকুমেন্ট আমরা তৈরি করেছি তাতে এক্সটেনশন নেম হতো কি .doc। বোঝা গেল? তাহলে যদি প্রশ্ন হয় এমএস ওয়ার্ড ফাইলের এক্সটেনশন নেম কি, তাহলে কিন্তু আমাকে দুটোই উল্লেখ করতে হবে। যদি উল্লেখ করা থাকে যে সংস্করণ অর্থাৎ এক্সপি বা 2003, বা যদি বলা হয় যে 2007 এমএস ডস ফাইলের এক্সটেনশন নেম কি, তাহলে শুধু আমাকে একটাই উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে .doc। তার আগে অবশ্যই ডট বসাতে হবে। এই হচ্ছে এমএস ডস এর এক্সটেনশন নেমের ফাইল। দ্বিতীয়টি কি আছে দেখো, মাই প্রজেক্ট। এটা একটি ফাইল তৈরি করা হয়েছে এবং সেভ করা হয়েছে। সেটা কোন অ্যাপ্লিকেশন প্রোগ্রাম দ্বারা? এমএস এক্সেল দ্বারা। একই রকম ভাবে এর সঙ্গে কম্পিউটার কি করবে? এক্সটেনশন নেম যোগ করবে। তো একই রকম ভাবে এটাও হচ্ছে এমএস অফিস প্যাকেজের সফটওয়্যার। তাহলে ওয়ার্ডেও যেমন আমরা ভার্সনগুলো উল্লেখ করলাম, এক্সেলের ক্ষেত্রে আমরা সেই রকম ভার্সন উল্লেখ করতে পারি। সেটা হচ্ছে 2007 XLSX। এটা একটা এক্সটেনশন নেম। তার আগের ভার্সনগুলোতে কি ছিল? এক্সটা থাকে না, XLS। এটা হচ্ছে 2003 পর্যন্ত এক্সটেনশন নেম এমএস এক্সেল এর, আর এটা হলো কারেন্ট যে ভার্সন 2007 আমরা ব্যবহার করছি তার এক্সটেনশন নেম। পরেরটা দেখো, ফাইল আছে নাম স্কুল, এর এক্সটেনশন নেম হচ্ছে ACCD, অ্যাক্সেস ডকুমেন্ট।
ACCD অ্যাক্সেস ডকুমেন্ট, এই হচ্ছে 2007-এর। আগের ভার্সনগুলো শুধুমাত্র আমরা পেয়েছিলাম ACC অ্যাক্সেস ডকুমেন্ট। পরের যে ফাইলটা আছে দেখো টেক্সট ডকুমেন্ট, এটা নোটপ্যাডের কি ডকুমেন্ট। নোটপ্যাডের কোনো ফাইল যদি আমি কম্পিউটারে সেভ করে রাখি তাহলে তার এক্সটেনশন নেম হয় .txt। কি বললাম? .txt। এই হচ্ছে বিভিন্ন ধরনের ফাইল এবং অ্যাপ্লিকেশন ফাইল এবং তার আইকন চিহ্নিত করা আছে, আমরা করে দিলাম এখানে কোনটা কোন অ্যাপ্লিকেশন প্রোগ্রামের আইকন, এবং সেই আইকনগুলোর মাধ্যমে যদি আমরা আইকনগুলোর মাধ্যমে বলতে আমি বোঝাতে চাইছি যে ওই অ্যাপ্লিকেশন সফটওয়্যার মাধ্যমে যদি আমরা কম্পিউটার কোনো ডকুমেন্ট তৈরি করি তাহলে তার এক্সটেনশন নেম কোন ভার্সনে কি হবে ইত্যাদি বিষয়গুলো এখানে তোমাদের বলা হলো। এবার আমরা নেক্সট বিষয়ে চলে আসব। অথবা হতে পারে 3GP, এগুলো হচ্ছে ভিডিও ফাইল। ইমেজ ফরম্যাটে তোমরা শুনেছ .jpg, .tiff, এগুলো হচ্ছে ভিডিও ফরম্যাটের পর ইমেজ ফরম্যাট বললাম। এছাড়াও আমরা পাই অনেক এক্সটেনশন নেম, যেগুলো প্রচুর কম্পিউটার যত কাজ করা হয় সমস্ত ফাইলের কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা এক্সটেনশন নেম আছে। তো এইগুলো নাম আমি আরো কিছু ছবির ক্ষেত্রে বলেছি। কোরেল ড্র, যার মাধ্যমে ছবি অঙ্কন করা হয়, তার এক্সটেনশন নাম হচ্ছে .crd। ফটোশপের এক্সটেনশন হচ্ছে .psd, ফটোশপ ডকুমেন্ট। বোঝা গেল? এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কম্পিউটার ফাইলের বিভিন্ন অ্যাপ্লিকেশন প্রোগ্রামের এক্সটেনশন নেম বা সেকেন্ডারি নেম। তাহলে এইগুলো তোমরা সাধারণ ক্ষেত্রে মনে রাখবে। এগুলো কয়েকটা আমি লিখে দিলাম, এছাড়াও অসংখ্য আছে যেগুলো মনে রাখা সম্ভব নয়। কম্পিউটার আমরা যত কাজ করে থাকি সমস্ত ফাইলেরই কিন্তু এইরকম সেকেন্ডারি নেম বা এক্সটেনশন নেম আছে। কয়েকটি গুরুত্বপূর্ণগুলো আমি এখানে তোমাদের উল্লেখ করলাম। দেখো, এই বিষয়গুলো তোমাদের সপ্তম শ্রেণীর 6ষ্ঠ অধ্যায়ে 71 পেজে আছে। এর বাইরেও কিছু এক্সটেনশন নেম আছে যেগুলো বইয়ে নেই। আমি কয়েকটি লিখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে এগুলো বুঝে নিয়ে ওগুলো পরীক্ষার সময় অবশ্যই এখান থেকে MCQ কোশ্চেন তোমরা পেতে পারো। যেমন দেখো পেজ মেকার। পেজ মেকার যদি হয় তাহলে তার এক্সটেনশন নেম হবে দুই রকম, একটা হচ্ছে PM5 আর একটা হচ্ছে .pmd। এটা হচ্ছে পেজ মেকার অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ফাইল এক্সটেনশন নেম। তোমরা পেন্টে ছবি এঁকেছো, 5 থেকেই কম্পিউটার পড়ে আসছো যারা জানো, পেন্টের মাধ্যমে কম্পিউটার ছবি আঁকা যায়, এবং সেই পেন্টের কোনো ফাইলকে যদি আমি কম্পিউটারে সেভ করি তাহলে তার এক্সটেনশন নেম হয় .bmp। MS এক্সেল এর কথা বললাম। পাওয়ার পয়েন্ট অফিস প্যাকেজেরই একটি প্রেজেন্টেশন সফটওয়্যার, তার হচ্ছে দুটো এক্সটেনশন নেম। একটা হচ্ছে 2003 থেকে তার আগে পর্যন্ত ভার্সন, যেটা হচ্ছে .ppt, আর হচ্ছে 2007 থেকে পরের ভার্সনগুলোতে হচ্ছে .pptx। বোঝা গেল? এই হচ্ছে কয়েকটি। আরো আমি কিছু লিখে দিচ্ছি, তোমরা কম্পিউটারে গান শোনো, সিনেমা দেখো, সেগুলো যদি আমরা এক্সটেনশন নেম দেখি তাহলে গানের জন্য দেখো, এটা সবার কাছে পরিচিত MP3, এটা একটা এক্সটেনশন নেম অডিও ফাইলের। ভিডিও ফাইলের ফোল্ডার, এই ফোল্ডার সম্পর্কে ধারণা তৈরি করতে হলে প্রথমে আমাদের সংজ্ঞাটা জেনে নিতে হবে। ফোল্ডার কি? ফোল্ডার হলো উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্যবহৃত একটি আধারক্ষেত্র। কম্পিউটারে আমরা অসংখ্য ফাইল তৈরি করে সেই ফাইলগুলোকে এই ফোল্ডারের মধ্যে সঞ্চিত করে রাখতে পারি, অথবা একটি ফোল্ডারের ভিতরে যদি আরো কোনো অসংখ্য ফোল্ডার তৈরি করতে পারি
তখন তাকে বলা হয় সাব ফোল্ডার। তাহলে আমরা কি পেলাম? ফোল্ডারকে আমরা একটি ডেস্ক ড্রয়ারের সঙ্গে তুলনা করতে পারি। একটি ডেস্ক ড্রয়ারের প্রত্যেকটি ডেস্কের অন্তর্গত ড্রয়ারের ভিতরে যেমন আমরা বিভিন্ন ফাইল বা কাগজপত্র রাখি, প্রত্যেকটি ড্রয়ারকে আলাদা আলাদা নাম বা চিহ্ন দ্বারা চিহ্নিত করি। একটি উদাহরণ দিয়ে দেখো, ব্যাংকের লকার। ব্যাংকে বহু কাস্টমারের লকার থাকে যেখানে তারা তাদের গুরুত্বপূর্ণ নথিপত্রগুলো, সোনা দানা ইত্যাদি জমা করে রাখে। তো প্রত্যেকটি ড্রয়ারের প্রত্যেকটি লকারের আলাদা আলাদা নাম আছে, যাতে করে আমরা বুঝতে পারি কোন ড্রয়ার কার নামে বা কার জিনিসপত্র এখানে সংরক্ষণ করে রাখা আছে। তো কম্পিউটারের ফোল্ডারও ঠিক তাই। তো কম্পিউটারের ফোল্ডারে আমরা বিভিন্ন কাগজপত্র রাখি, যাতে কাগজপত্র এক জায়গায় মিলেমিশে না যায়, সেই জন্য আমরা প্রত্যেকটি ফোল্ডারের আলাদা আলাদা নামকরণ করে থাকি। তাহলে এই ফোল্ডার এবং ডাইরেক্টরির মধ্যে আমরা কি পার্থক্য পেলাম? দেখো, ডাইরেক্টরির সংজ্ঞা থেকেও আমরা পেয়েছি যে একাধিক ফাইল সমূহ ডাইরেক্টরি একটি আধার ক্ষেত্রের মধ্যে রাখা হয়, যাকে ডাইরেক্টরি বলা হয়। ফোল্ডারের ক্ষেত্রেও ঠিক একটা মানুষের যেমন একাধিক নাম থাকে, বাড়ির একটি ডাকনাম, স্কুলের একটি নাম, বা কোনো আত্মীয় পরিজন আর একটি নামে ডাকে, তো তেমন ভাবেই ডাইরেক্টরি এবং ফোল্ডার হচ্ছে একই বিষয়। শুধুমাত্র ডাইরেক্টরি ব্যবহার করা হয় CUI অপারেটিং সিস্টেমে অর্থাৎ ডসে, আর ফোল্ডার ব্যবহার করা হয় GUI অপারেটিং সিস্টেম অর্থাৎ উইন্ডোজ অপারেটিং সিস্টেমে। তবে বিষয় দুটো একই। ফোল্ডারের মধ্যেও আমরা ফাইল এবং সাব ডাইরেক্টরি সংরক্ষণ করে রাখতে পারি, ডাইরেক্টরির মধ্যেও আমরা ফাইলগুলোকে সংরক্ষণ করে রাখতে পারি। এবারে আমরা কেন ফোল্ডার তৈরি করব, ফোল্ডার তৈরির প্রয়োজনীয়তা কি, সেটা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করে নিতে হবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি ফোল্ডারের ছবি। আমরা যখন কম্পিউটারে কোনো ফোল্ডার তৈরি করি তখন এরকম হলুদ রঙের একটি ব্যাগ, যার নিচে নিউ ফোল্ডার লেখা থাকে, এভাবে আমরা ফোল্ডারটা তৈরি করে থাকি। তো কিভাবে ফোল্ডার আমরা তৈরি করি, কোথায় করি, সেগুলো আমরা এর পরের ক্লাসে জেনে নেব। তাহলে এখন আমরা বুঝে নিতে চাই যে ফোল্ডার তৈরির প্রয়োজনীয়তা কেন আছে। আমি একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে বিষয়টি তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আমরা যখন কোনো দোকানে বিভিন্ন দ্রব্য ক্রয় করতে যাই, কিনতে যাই, তখন কি করে দোকানদার প্রত্যেকটি দ্রব্যকে আলাদা আলাদা প্যাকেটে দিয়ে থাকে। তারপর আমরা সেই প্যাকেটগুলোকে নিয়ে আমার বাড়ির থেকে নিয়ে যাওয়া একটি বড় ব্যাগের মধ্যে প্যাকেটগুলো ভরে নিই। এখানে উল্লেখিত যে আলাদা আলাদা প্যাকেটগুলোকে কম্পিউটারের ফাইল হিসাবে আমরা মনে করতে পারি, আর বড় ব্যাগ বা থলেটিকে, যেটা আমরা বাড়ি থেকে নিয়ে গিয়েছি, সেটাকে ফোল্ডার বলে মনে করতে পারি। তার কারণ কি, বড় ব্যাগে যে আলাদা আলাদা প্যাকেট রাখা হলো, সেই প্যাকেটগুলো যাতে একে অপরের সঙ্গে মিশে না যায়, সেই জন্য দোকানদার কি করে আলাদা আলাদা প্যাকেট করে দেয়, যে প্যাকেটগুলোই ফাইলের সঙ্গে তুলনা করা যায়। যদি সমস্ত দ্রব্য, দোকানের দ্রব্য একটা ব্যাগেই ঢেলে দেওয়া হতো, চাল, ডাল, নুন, আটা, তাহলে কি হতো, সমস্ত দ্রব্যগুলো মিলেমিশে একাকার হয়ে যেত, আমরা সেগুলোকে আলাদা করতে পারতাম না। সেই জন্যই কম্পিউটারে ফাইল ফোল্ডারের ব্যবস্থা করা হয়েছে। আমরা সমস্ত রকমের ফাইলগুলোকে আলাদা আলাদা করে প্যাকেট করে নাম দিয়ে একটা ব্যাগের মধ্যে বা ফোল্ডারের মধ্যে জমা করে রাখি, যাতে করে আমরা সিস্টেমেটিক্যালি পরবর্তী সময় আমার প্রয়োজনীয় ফাইল বা ফোল্ডারগুলো নিয়ে আবার কাজ করতে পারি। এই হচ্ছে ফোল্ডারের বিষয়বস্তু। তাহলে প্রিয় ছাত্রছাত্রী, আজকের ক্লাস তোমাদের এই পর্যন্তই। নিউ ফোল্ডার তৈরি করলে আমরা কেমন চিত্র কম্পিউটারের বিভিন্ন ডিস্ক ড্রাইভে দেখতে পাই, আগামী দিনে যে ফোল্ডারটা আমরা কম্পিউটারের বিভিন্ন ডিস্ক ড্রাইভে তৈরি করলাম, সেই ফোল্ডারগুলো কিভাবে আমরা, শুধু ফোল্ডার নয়, ফাইল, ফোল্ডার, ডাইরেক্টরি কিভাবে আমরা দেখতে পাবো, সেগুলো নিয়ে বিভিন্ন ফাইল ফোল্ডার সংক্রান্ত কার্যাবলী কিভাবে করব, কোন পদ্ধতিতে করব, সেই বিষয় নিয়ে আগামী ক্লাসে উপস্থিত হব। ততদিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ঘরে বসেই অনলাইন ক্লাস করবে। সকলকে ধন্যবাদ।